নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং দুপুর 11:40 এই দুটো টাইমে আমার প্রোগ্রাম থাকে। সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। এখন যে এপিসোড নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করছি সেটা লোকনাথ ব্রহ্মচারী। ভারতবর্ষের সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী এই গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে আমি তুলে ধরছি। ভারতের সাধক উপন্যাস থেকে নেওয়া। এর আগেও গুরু বামদেব, রামকৃষ্ণদেব, তৈলঙ্গ স্বামী, শ্যামাচরণ লাহিড়ী সাধকদের সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম সমস্ত কিছুই। এখন আপনাদের যেটা বলবো সেটা লোকনাথ ব্রহ্মচারী। আজকে এপিসোড নাম্বার 6, পর্ব 6। শ্রীমৎ ভোলানন্দ গিরিজির এক শিষ্য গৌরপাল রায় একবার বারদিতে উপস্থিত হন। ইনি পুলিশের একজন কর্মচারী, বিশেষ অফিসিয়াল কাজে তিনি এখানে এসেছিলেন এবং সেই কাজ সম্পন্ন হবার পর লোকনাথ বাবার নাম তো তিনি শুনেছেনই। সেই ব্রহ্মচারী বাবার পদধূলি নেওয়ার জন্য বারদির আশ্রমে, তার আশ্রমে গমন করেন। লোকনাথ বাবার চরণধূলি নেওয়ার পর তার সামনে বসলেন এই পুলিশ কর্মচারীটি, গৌরপাল বাবু। তিনি দেখলেন একটি স্ত্রীলোক লোকনাথ বাবার উদ্দেশ্যে এক বাটি গরম দুধ নিয়ে আসছেন, আর লোকনাথ ব্রহ্মচারী মহাশয় উচ্চস্বরে আয় আয় বলে কাউকে ডাক দিচ্ছিলেন। গৌরবাবু প্রথমে বুঝতে পারেন যে উনি কাকে ডাকছিলেন, পরে বুঝলেন যে যাকে ডাকছেন সেটি একটি প্রকাণ্ড বিষধর সাপ। তাকে লোকনাথ বাবা আয় আয় বলে ডাকছেন। বিষধর সাপটি এসে বাবার কোলের কাছে বসল। বাবা এক হাতে সাপটির ফেনা ধরল এবং অন্য হাতে দুধের বাটি নিয়ে সেই সাপটিকে খাওয়ালেন। দুগ্ধ পান সমাপ্ত করার পর সাপটিকে বললেন, বাবা ব্যাস, এবার সব শেষ হয়ে গেছে দুগ্ধপান, তুমি এবার চলে যাও। আর সাপটি পোষ্যের মতো, অর্থাৎ অনেকের বাড়িতে বিড়াল বা কুকুর পোষা থাকে, সেই পোষ্যের মতো সেই সাপটিও সেই স্থান থেকে চলে গেলেন। পুলিশ অফিসার গৌরবাবু তিনি জানতেন যে লোকনাথ বাবার এই মাহাত্ম্য, মহাপুরুষ এবং তার যে যোগ বিভূতি সেটা আগেই জানতেন, কিন্তু বিপদ ঘটল একটি জায়গায়। সেখানে গিয়ে কিছুটা ভয় পেলেন গৌরমোহন বাবু। প্রথম দিকে কিন্তু পাল মহাশয় অতখানি ভয় পাননি, কিন্তু যখন লোকনাথ বাবা সেই বাটি থেকে একটু সরের একটু দুধ তুলে গৌরপালের উদ্দেশ্যে, গৌরপাল রায়ের উদ্দেশ্যে, মানে সেই পুলিশ অফিসারকে খেতে বলেন, তখন সেই পুলিশ অফিসারটি এইবার একটু ভয় পেল। মনে করলো সাপে খাওয়া সেই যেটুকু পড়ে আছে সেই খাবারটা খেলে যদি বিষ শরীরে আসে তাহলে তো মৃত্যু ঘটবে। বাবা তার উত্তরে বলেন, নে নে খেয়ে নে, এতে বিষ নেই, এটা প্রসাদ। এইটা শোনার পর গৌরপাল রায় সদানন্দে সেই প্রসাদ ভক্ষণ করলেন। এইরকম লোকনাথ বাবার একাধিক অলৌকিক ঘটনাবলী আমার ভান্ডারে রয়েছে, আর আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় সেগুলি তুলে ধরছি। আসছি আরেকটা ঘটনা নিয়ে। একদিন বারদির উষা প্রসন্ন নাগ মহাশয় স্ত্রী একটি শিশু পুত্র রেখে হঠাৎ মারা যান।
এটা আবার অন্য ঘটনা বলছি। এই অলৌকিক ঘটনা এক একটা বাবা ঘটিয়েছিলেন, সেগুলোই আপনাদেরকে টিভিতে তুলে ধরছি। উষা প্রসন্ন নাগ মহাশয়ের স্ত্রী হঠাৎ মারা যান সদ্যজাত শিশুর জন্ম দিয়ে। এটা আজকের দিনের নয়, এক যুগ আগেকার সময়। তাহলে সেই কত শত বছর আগেকার ঘটনায় সেই সময় সদ্যজাত শিশু মায়ের স্তনদুগ্ধই পান করত, এছাড়া শিশুর কোনো খাদ্য বা পথ্য ছিল না সেই সময়। এবার যেহেতু মা মারা যায়, ফলে শিশুটি কান্নাকাটি জুড়ে দেয় তার ক্ষুধাতে। এই শিশুর জীবন রক্ষা হবে কি করে, এই ভেবে সকলের উৎকণ্ঠার অবধি নেই। শিশুর পিসিমা সিন্ধুবাসিনী একদিন শিশুটিকে নিয়ে লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণ তলে এসে বসলেন। তাহলে শিশুর পিসিমা সিন্ধুবাসিনী সেই শিশুটিকে কোলে করে নিয়ে লোকনাথ বাবার চরণ তলে এসে বসলেন। বাবার পায়ের কাছে শিশুটিকে রাখলেন, সদ্যজাত শিশু, এবং তার একান্ত অনুরোধ শিশুটির জীবন রক্ষার জন্য কোন রকম ব্যবস্থা করে দিতে হবে। সরি, সেই সিন্ধুবাসিনী পিসিমা লোকনাথ বাবার কাছে অনুরোধ করে যে শিশুটির জীবন রক্ষার একটা ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে, আপনি ছাড়াই শিশুটিকে কেউ রক্ষা করতে পারবে না। অসহায় শিশুটির জীবন রক্ষার জন্য মহিলাটি কান্নাকাটি করতে লাগলেন। লোকনাথ বাবা বলে, এত গোলমাল কিসের? তুমি তোমার স্তনদুগ্ধ দিয়ে শিশুটির প্রাণ রক্ষা করো, তাহলেই সমস্যা মিটে যাবে। কত সহজে বাবা কথাটি বলে দিলেন, কিন্তু তার উত্তর কি এলো? সিন্ধুবাসিনী চমকে উঠে বললেন, বাবা, আমি সধবা বটে, কিন্তু আমি বন্ধা। যদি আমার স্তনদুগ্ধ থাকতো তবে আপনার কাছে এই সমস্যা নিয়ে আমি আসতাম না, আমি স্তনদুগ্ধ পান করাতাম। লোকনাথ বাবা সিন্ধুবাসিনীকে আশীর্বাদ করলেন এবং বলেন, তুমি চেষ্টা করো, নিশ্চয়ই এই কার্য সফল হবে। সেই ঘরে উপস্থিত ব্যক্তিরা, স্ত্রীলোকেরা এবং সিন্ধুবাসিনী নিজেও কিছুটা অবাক হয়ে গেল এই আশীর্বাদের কথা শুনে। তৎক্ষণাৎ শিশুটি স্তনদুগ্ধ পান করান সিন্ধুবাসিনী, এবং শিশুটি সেই স্তনদুগ্ধ পান করে কান্না থামে তার। ব্রহ্মচারী বাবার কৃপায় বেঁচে ওঠে শিশুটি, তাই শিশুর নাম রাখা হয় ব্রহ্মপ্রসন্ন। তাহলে লোকনাথ বাবার মুখের কথায়, শুধু আশীর্বাদেই সেই বন্ধা মহিলার স্তন দুগ্ধে পরিণত হলো। এই বাবার লীলা খেলা। এইবার লোকনাথ ব্রহ্মচারীর আরেকটা আপনাকে অলৌকিক ঘটনা বলছি, যার থেকে এই প্রবাদ বাক্যটা কিছুটা হলেও অনেকখানি মেলে। বাবা বলতেন, রণে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব। তা কি হয় সেদিন আমি সেদিনকার ঘটনা বলছি, যে এই উক্তিটা আসে কোন জায়গা থেকে। সেদিন লোকনাথ বাবা তার আশ্রম কুঠিরে ভক্তদল পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। একদিন বাবার ইচ্ছে হয়েছিল, বাবা এরকম প্রায় করতেন, একাধিক ভক্ত শিষ্য নিয়ে তিনি একটু গল্প গুজবে মেতে থাকতেন এবং তাদেরকে ধর্ম প্রচার এবং জ্ঞানের বাণী প্রদান করতেন তাদেরকে। তা সেই দিন এরকম একটা অবস্থায়, ভক্ত বেষ্টিত অবস্থায় বাবা বসেছিলেন। হঠাৎ বাবা নিজের হাতটি বাড়িয়ে পরম করুণা ভরে
বলে ডাক দিলেন, আহারে রাখো রাখো। সেই স্থানে উপস্থিত যে সমস্ত ভক্তরা ছিল তারা একে অপরের মুখের দিকে চেয়ে উঠতে লাগলো। কারুর সাহস ছিল না বাবাকে প্রশ্ন করার, কিন্তু তারা একে অপরের মুখের দিকে চাইলো যে কি ব্যাপার, হঠাৎ বাবা এরকম কেন উঠলেন। এবার আসছি কেন হলো এই ঘটনা আর কিভাবে হলো। কিছুদিন পর ঢাকার উকিল বিহারীলাল মুখোপাধ্যায় মহাশয় লোকনাথ বাবাকে দর্শন করতে এসেছিলেন। সেই তৎকালীন ঢাকা হাইকোর্টের আদালতের উকিল বিহারীলাল মুখোপাধ্যায় তিনি লোকনাথ বাবাকে দর্শন করতে বারোদিতে আসেন। ইনি বাবার বিশেষ ভক্ত ও অনুগৃহীত। বাবা তাকে দেখা মাত্র প্রশ্ন করে বসলেন, কি হে বিহারী, এতদিন পর আমার কথা মনে পড়লো? তা বারবারই তো আমার কথা চিন্তা এবং স্মরণ করছিলিস। বিহারী বলেন, আজ্ঞে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসে আপনার চরণ দর্শনের ইচ্ছে খুবই হয়েছিল। লোকনাথ বাবা বলেন, সে কথা নয় রে, জলপথে জাহাজ থেকে আমাকে ব্যাকুল হয়ে ডাকাডাকি করার কথা বলছি। এই সময় উকিল বাবু একটু অবাকই হলেন যে এই ঘটনা বাবা জানলেন কি করে। আমি আসছি, কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি কৃষ্ণনগর থেকে বলছি, সুভাষিস দাস। আচ্ছা সুভাষিস, বলো। এরিয়া সম্পর্কে জানতে চাই। বলো, তোমার জন্ম তারিখ বলো। 17/3/1999। টাইম? টাইম হচ্ছে 3:35 বাজে PM। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। জন্মবার কি বুধবার? হ্যাঁ বুধবার ছিল। বুধবার। তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ লগ্ন এবং কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জানো এটা? হ্যাঁ হ্যাঁ জানো, রাশিটা জানা ছিল। রাশিটা জানা ছিল। প্রশ্ন করো, কি তোমার প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার আর্থিক সমস্যা চলছে, আপনার ক্যারিয়ারটা কেমন হবে সেটা জানতে। আচ্ছা, আর্থিক সমস্যা এবং কেরিয়ার কিরকম হবে। তা এবার আর্থিক সমস্যা মিটবে তখনই যখন কেরিয়ার ভালো হবে, তাই না? এ তো বাস্তব কথা, তো তাই তো? আমাকে এখন অনেক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, কিরকম আর্থিক সমস্যা? তুমি কি কাজ করো? আমি তো একটা হোটেলে থাকি, ঠিক আছে? হ্যাঁ, হোটেল হোটেলে থাকো। আচ্ছা, সেখানে আমি একটা লোন নিয়েছিলাম, হোম লোন। সমস্যা এখন জড়িয়ে গেছি। আচ্ছা সেই সমস্যা থেকে কিরকম বেরোতে পারি? আচ্ছা, এই হচ্ছে কথা তোমার। জানতে চাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। কতদিন আগে লোন নিয়েছো বাবা? ও বাবা, এটা 1 বছর হয়ে গেল। আচ্ছা 2022 সালে তোমার বৃহস্পতি শনির দশা শুরু হয়েছে, তুমি এটা 2023 সালে লোন নিয়েছো, তাই তো? না 22 সালেই নিয়েছো লোনটা? লোনটা কি 22 সালে নিয়েছো? তাই তো মনে হয় 22 সালে লোন নিয়েছো। এই হ্যাঁ, এই লোন শোধ করতে পারবে না, খুব সমস্যা হবে বাবা। আবার হয়ে যাচ্ছে, কারণ দেখো শনির দশায়, বৃহস্পতির অন্তর্দশায়, শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতি মহাদশা শনির অন্তর্দশা যে লোন নেবে সেই লোন শোধ করা খুব টাফ হয়ে যাবে। এই জায়গায় লোনটা শোধ করার উপায় খুব একটা ভালো নেই বাবা, দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা যেটা আরেকটু দেখছি, রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে শনি শুক্র অবস্থান করছে, শনি নিচস্থ। এবং অন্যদিকে যদি বিশেষ করে সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করছে। বিয়ে হয়েছে? বিয়ে করার চেষ্টা চলছে। আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। সরি, স্ত্রী দ্বারা
এই লোন তোমার শোধ হবে। এর থেকে বেশি টিভি অনুষ্ঠানে কিছু বলা যাবে না। এই লোন যারা করেছে, যে সমস্ত জাতক বা জাতিকা, সেই জাতিকা যদি মহিলা হয় তার লোন তার স্বামী শোধ করেছে, এবং জাতক যদি লোন করে থাকে, অর্থাৎ ছেলেরা যদি লোন করে, তাহলে তার স্ত্রী এই লোনটা শোধ করেছে। এখন এইভাবেই লোন শোধ হবে, নচেত কিন্তু তোমার লোনটা শোধ হবে না। দর্শক বন্ধু, আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, এবং যেটা বলবো একদম পিন পয়েন্ট পারফেক্ট বলবো। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমাকে মঙ্গল, শনি, রবিবার পাবেন। প্রতি অমাবস্যা এবং অমাবস্যার আগের দিন তারাপীঠে আমার চেম্বার থাকে। প্রতি অমাবস্যায় তারাপীঠে যজ্ঞ করি, এবং প্রতি পূর্ণিমায় নিজ গৃহ মন্দির শ্যামবাজারে যজ্ঞ করি। আর অমাবস্যার আগের দিন বর্ধমান চেম্বার থাকে সকালে, বুধবার থাকে ব্যারাকপুর, শুক্রবার হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চেষ্টা করি বাকি জীবনটা মানুষের সেবা করতে, তাই আপনাদের সামনে এইভাবেই প্রোগ্রাম করি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।